বর্তমান সরকারের মোটো সবার আগে বাংলাদেশ। কিন্তু এটা করতে গিয়ে আমরা যেহেতু বিচ্ছিন্ন দুনিয়ায় থাকি না, ফলে আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে, যেখানে আমাদের স্বার্থটা অক্ষুণ্ণ থাকবে। আবার এই যে বিনিয়োগ, আপনার দেশে বিনিয়োগ আনা থেকে শুরু করে মানে যেটা আলটিমেটলি আবার আপনারও কাজে আসবে, কারণ এখানে তো বিনিয়োগ করতে চায় বিভিন্ন বড় বড় দেশ বা বিভিন্ন বড় বড় কোম্পানি। তাহলে জনগণের স্বার্থ রক্ষা করে আপনাকে বিনিয়োগ সহ এরকম অনেক কিছু আমাদের দিকে ড্র্যাগ করতে হবে। আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশ ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের স্বার্থ রক্ষিত হবে, আবার আমাদের সম্পর্কও অটুট থাকবে। শেখ হাসিনা অনেক কিছু দিয়েছে, যুক্তরাষ্ট্রকে তার ওরকম পছন্দ না। আপনার মনে আছে সে বিভিন্ন অ্যাম্বাসেডরদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, বিভিন্ন তখন পররাষ্ট্র মন্ত্রী উপমন্ত্রীরা যে আসতেন এই জোনের যারা দেখতেন আমেরিকার, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অনেকের ফোন উনি রিসিভ করেন, আবার এটা বলে বেরিয়েছেন। এটা হচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করার। কিন্তু ওরা কিন্তু তা না। উন্নত দেশগুলো যারা মুরলগিরি করে, তারা আপনাকে দরকার যেভাবে হোক ছলে বলে কৌশলে আপনাকে বায়াস্ট করবে। বায়াস্ট না করলে আপনাকে তুলে নিয়ে যাবে। অনেক দেশে এরকম রাষ্ট্রপ্রধানকে নিয়েছে না, সর্বশেষ ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে নিয়েছে না। আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশি দর্শক। আজকের নতুন বাংলাদেশে রাজনীতি, কূটনীতি এবং অর্থনীতি তিন ক্ষেত্রেই তুমুল আলোচনা চলছে। সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে কূটনৈতিক তৎপরতা, এবং সেখানে বাংলাদেশ বলছে সীমান্ত নিরাপত্তা এবং পুশিন ঠেকানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের সীমান্তে বেড়া নির্মাণ দ্রুত করার সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে, দুই দেশের সম্পর্ক ঠিক পথে এগোচ্ছে তো? একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং পর্যালোচনার কথা জানিয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই নিয়েই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। দেশের রাজনৈতিক মহলে এখন আলোচনার যে বিষয়টি, সেটি আসলে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে নির্বাচন কেন্দ্রিক কৌশল, আন্তর্জাতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশের বৈদেশিক যে সম্পর্ক আছে সেটা ভারসাম্য কিনা। জনগণ প্রশ্ন করছে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করে শক্ত অবস্থানে এগোতে পারছে কিনা আমরা। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দর্শক। আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ডান দিক থেকে পরিচয় করাচ্ছি নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য ও সহ সম্পাদক বিএনপি। একই সাথে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। আলোচনা করবার আগে একটু জানিয়ে রাখি, আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি রাজনীতিতে বাণিজ্য চুক্তি এবং কাঁটাতারের বেড়া। এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো, কাঁটাতারের বেড়া প্রসঙ্গে আসি। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ নির্বাচনের পর দেখলাম বাংলাদেশের মানুষ এবং যারা আসলে রাজনৈতিক অঙ্গনে আছেন তাদের মধ্যে এক ধরনের চিন্তা বলি বা ভাবনার জায়গা বলি, একটা নতুন করে প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কেমন হবে, যেহেতু রাজ্য সরকারে এক ধরনের বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের প্রশ্ন রাখবার জায়গা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় সারওয়ার তুষার, কেমন হতে পারে বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন? আপনাকে ধন্যবাদ। ভারতের সাথে আমাদের সম্পর্ক, বাংলাদেশ সম্পর্ক, এটা সবসময় একটা আলোচনার গুরুত্বপূর্ণ দিক, এবং বিশেষত গণ-অভ্যুত্থানের পরে এই আলোচনাটা ভিন্ন মাত্রা পেয়েছে। কারণ গত 1.5 বছর আমরা দেখেছি ইন্ডিয়া আমাদের এই যে পরিবর্তন, শেখ হাসিনার পতন, এটাকে আসলে তারা প্রথমে ভালোভাবে নিতে পারে নাই। প্রথমত তারা এটাকে টিকিয়ে রাখতে চেয়েছে, শেখ হাসিনাকে না পেরে তারপর তাকে আশ্রয় দিয়েছে, এবং বাংলাদেশের নতুন পরিস্থিতিকে বিশ্বের কাছে অত্যন্ত নেতিবাচকভাবে তারা হাজির করেছে। এবং সেখানে আপনি নিজে একজন সাংবাদিক, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে একটা প্রবন্ধ উপস্থাপন করেছিলাম যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পরিবেশনার ধরনটা কীরকম। সেখানে আমি দেখেছি তারা এটাকে ইসলামিক জঙ্গিদের উত্থান, আরও যত ধরনের নেতিবাচক এবং ভুয়া কথা বলা যায় সেগুলো তারা বলেছে। এবং সেটা করতে গিয়ে জার্নালিস্টিক যে ইন্টিগ্রিটি সেটাও তারা ধারে নেয়, ভারতীয় মিডিয়াগুলো। তো সেখান থেকে এটা সবসময়ই ভারতেরা দেখিয়েছে যে এখানে তাদের একটা নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সবসময় আমি দেখেছি যে টলারেন্ট আচরণ, এবং তৎকালীন প্রধান উপদেষ্টার কথাবার্তার মধ্যে একটা ব্যালেন্সড ব্যাপার ছিল, বোল্ড বক্তব্য ছিল এবং ব্যালেন্সড ব্যাপার ছিল। এখন এই নির্বাচনের পরে নতুন করে একটা কথা আসছে, সেটা হচ্ছে সম্পর্ক উন্নয়ন। কথাটা ঠিক আছে, সম্পর্ক আমরা তো আর সারাক্ষণ ঝগড়া করতে পারবো না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো কারণে কিন্তু এই সম্পর্কের অবনতি ঘটে নাই। সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের বাংলাদেশ পলিসির কারণে। কারণ আমাদের দেশে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারকে আমরা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছি, এটাতে ভারতের কোনো সমস্যা থাকার কথা না। তাকেই নতুন পরিস্থিতি মেনে নিতে হবে।
নতুন অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে হবে, নতুন নির্বাচিত সরকারকে মেনে নিতে হবে। ফলে যখন সম্পর্ক উন্নয়নের কথা আসে তখন এটা কিন্তু ভারতের দায়। ভারতকেই তার পলিসি বদলাতে হবে। এখানে তাকে সম্পর্ক করতে হবে এদেশের জনগণের সাথে এবং সকল দলের সাথেই। কোনো একটা বিশেষ দলকে অবৈধ পন্থায় ক্ষমতায় রাখা আরেকটা দেশের কাজ হতে পারে না। এটা গেল সার্বিক যে আলোচনা, সেটার প্রেক্ষিতে আমি যেটা বললাম। নির্বাচন যেটা রাজ্য সরকারের যে বিধানসভার যে নির্বাচনটা হলো, খেয়াল রাখতে হবে যে এখানে যে দলটা ক্ষমতায় এসেছে বিজেপি, তারা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রে ক্ষমতায় আছে এবং তাদের বাংলাদেশ পলিসি আমরা জানি। এই শুভেন্দু সহ পশ্চিমবাংলা বিজেপি যে সমস্ত প্রচারণা দিয়ে নির্বাচনে জিতেছে, তার মধ্যে একটা প্রধান প্রচারণা ছিল বাংলাদেশ বিরোধী প্রচারণা, এবং তাদের দেশের মুসলিম ভোটারদেরকে তারা ডিভোটার করে নির্বাচনের সুবিধা নিয়েছে। এটা নিয়ে তাদের পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে 100 আসনে তারা জিতেছে, সেই 100 আসনে যে ব্যবধানে তারা জিতেছে তার চেয়ে যে পরিমাণ ভোটারকে বাদ দেওয়া হয়েছে সেটার সংখ্যা বেশি। অর্থাৎ ওই ভোটাররা থাকলে আজকে এই ভোটের রেজাল্ট অন্যরকম হতে পারত। এনিওয়ে, আমার কাছে যে মনে হয়েছে যে যতই উত্তেজক কথাবার্তা বলুক, ভারতের কেন্দ্রের যে বাংলাদেশ পলিসি রাজ্য সরকার তার বাইরে যেতে পারবে না। এতদিন শুভেন্দু তার ভোটের রাজনীতি করেছেন, এখন তিনি মুখ্যমন্ত্রী। যদিও তিনি শুরুতেই শপথ নেওয়ার দিনই এমন একটা পদক্ষেপ নিলেন যাতে মনে হতে পারে যে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন ভারতে ঢুকছে। তো আপনি একদিকে আমার লোককে গুলি করে মারছেন, সেদিনও গুলি করে মারলো, এবং আরেকদিকে আবার কাঁটাতারে বেড়া দিচ্ছেন। ফলে এখান থেকে যে সরকারের যে রেসপন্স আমরা দেখেছি, এটাতে আমি বলবো আমি আংশিক সন্তুষ্ট। আংশিক সন্তুষ্ট কোন অর্থে, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কাঁটাতারে বেড়া করবে না কী করবে। আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এগুলোকে আমরা ভয় পাই না। এটা একটু কিছুটা অকূটনৈতিক সুলভ হলেও বাংলাদেশের মানুষ কিন্তু এটা পছন্দ করেছে। এরকম বোল্ড স্টেটমেন্ট আপনি আওয়ামী লীগ আমলে কিন্তু বোল্ড স্টেটমেন্ট, আচ্ছা আসছি আপনার কাছে। বোল্ড স্টেটমেন্টের কথা বললেন, তো সেই জায়গাতে আরও একটা প্রশ্ন রাখবো আপনাকে। একটু নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসি। ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে, এটা কি শুধু নিরাপত্তা ইস্যু নাকি বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপও আমরা ধরে নেব? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ-আলোচক তাদের সবাইকে শুভেচ্ছা। আপনার পৃথিবীতে এই পর্যন্ত 3টা দেশে কাঁটাতারের ব্যবস্থা আছে, দুঃখজনক হলেও সত্য। এবং 3টা দেশকে অন্যান্য পৃথিবীর জিও পলিটিক্সে খুব ভালো চোখে দেখে না এই কারণগুলোর জন্য। তার একটা দেশ হচ্ছে আপনার ইন্ডিয়া, বাংলাদেশকে কাঁটাতার দিয়ে জড়িয়ে রেখেছে এবং রাখছে কন্টিনিউ। আর আরেকটা হচ্ছে আমেরিকা মেক্সিকোর সাথে করেছে, আরেকটা হচ্ছে ইসরায়েল গাজার সাথে করেছে। তো এই যে কাঁটাতারের বেড়া দিলেই আপনার সমস্ত কিছু ছিন্ন করা যায় কিংবা চাপে রাখা যায়, এটা আমরা মনে করি না। যে কথাটা তুষার বললেন, আমি তার সাথে অনেকটাই একমত যে কাঁটাতারের বেড়া দিলে বরং আমাদের লাভ তাদের চেয়ে কোনো অংশে কম না, বেশি। এই কারণে আমি বলছি আমাদের সন্তানরা আর ওইভাবে মারা যাবে এটা আমরা মনে করি না। কাঁটাতারের বেড়া যদি ওদের পয়সা দিয়ে ওরা দেয়, আমরা শুধু আমাদের জায়গাটা ঠিক আছে কিনা এটা দেখব। দিলে আমার মনে হয় না যে ওরা এর চেয়ে বেশি কিছু করতে পারবে। আমাদের সীমান্তের কি অবস্থা, মানে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, পুশিং টাকানো, এই বিষয়ে কি আমরা যথাযথ ব্যবস্থা নিব কিনা? আমাদের বর্তমান অবস্থা কি? আমাদের বর্তমান অবস্থা যেটা, আমাদের সন্তানরা আমাদের সাহসী, নো ডাউট তারা পারে। বড়াই বাড়ির ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় যে তারা চাইলে পারে, কিন্তু তারা চাইলে কতক্ষণ পারে? একটা ছোট্ট দেশ বাংলাদেশ, প্রতিবেশী 4 পাশে 3 পাশে অবস্থান করছে, যে প্রতিবেশী কখনো কথা দিয়ে কথা রাখে না। 7 দিনের ফারাক্কা বাঁধ 55 বছরে সেটা মিটে নাই, এবং সেটার সঙ্গে অন্যান্য নদীগুলো, অভিন্ন নদী যেটা, সেগুলোর পানিগুলো আমরা বঞ্চিত হচ্ছি বছরের পর বছর, অর্ধশত বছর। এটা কিন্তু চারটিখানি কথা না। সেই জায়গায় আমাদের আবার বর্ডার কিলিং। ভারতের চারপাশে 17টা কান্ট্রি আছে, 17টা কান্ট্রির সাথে তাদের বর্ডার সম্পর্ক আছে, কোথাও তারা বর্ডার কিলিং করে না। ইভেন আপনার পাকিস্তানের সঙ্গে যে এত খারাপ সম্পর্ক, সেই পাকিস্তানেও বর্ডার কিলিং হয় না। নেপালে তারা একজনকে মেরেছিল, নেপাল তাদের 2 জনকে মেরেছে। আমাদের এখানে 2 জনকে তারা আমাদের এখানে তো অহরহ মারছে। গত 4 দিন আগে 3 দিন আগে 2 জনকে একসাথে মেরেছে। তো আমরা আমাদের সরকার তাহলে কি ব্যবস্থা নেবে? আমাদের সরকারের সাথে, প্রত্যেক সরকারদের সাথে তারা বলে, আপনি দেখেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ মানেই তো ভারত চালাতো, এটা তো বোঝাই যায়। আওয়ামী লীগ যেভাবে তাদের ওইখানে এখন আশ্রয় নিয়েছে, কিন্তু তখন আপনি দেখেন যে মাঠটা কিন্তু নিহত করার, মৃত্যুটাকে কিন্তু তারা বাদ দেয় নাই। প্রতি মাসে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত তারা মেরেছে। জি, কিন্তু এই চোরাচালান করতে গিয়ে যদি মৃত্যু হয়, সেই জবাবদিহিতা কে দেবে? আপনার শোনেন, চোরাচালান বলতে তো সব কিছুই বোঝায়।
চোরাচালান বলতে শুধু পকেট ভরা টাকা আলাদাদেরই মারতে হবে? আপনি কখনো শুনেছেন ফেন্সিডিল আপ ডাউন করতে কোনো কেউ কাউকে আপনার ক্রসফায়ারে দিয়েছে বা বর্ডার কিলিং হয়েছে? তারা সবচেয়ে বেশি তো এই ফেন্সিডিলের তারা এখানে পুশিং করে ফেন্সিডিল, সত্যি কথা যেটা। এইখান থেকে ভালো ভালো জিনিস নেয়, ডিজেল নেয়, পেট্রোল নেয়, তেল নেয়, তারপরে আপনার ইট নেয়, বাংলাদেশের মাটি টাটি সব পানি সব নিয়ে নিচ্ছে, সেগুলোই কিছু হচ্ছে না। কিন্তু বদলে যে তারা ফেন্সিডিল দিচ্ছে, আমরা নিচ্ছি কেন? আমরা নিচ্ছি কারণ আমাদেরকে তো একটা জাতিকে যখন ধ্বংস করার জায়গায় নিয়ে যায়, তখন তাদের নিশাগ্রস্ত করে, তখন তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, তখন তাদের বড় হওয়ার সমস্ত জায়গাগুলো বন্ধ করে দেয়। সেটা তারা সবগুলোই করেছে। আমরা এই কথাগুলো বলতে গেলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ প্রতিবেশী, পৃথিবীতে সব বদল করা যায়, বাবা মা এবং প্রতিবেশী বদল করা যায় না। যে প্রতিবেশী নিজেরা বলে যে ৭১ আমাদের সহযোগিতা করেছিল, আমরা অস্বীকারও করি না, কিন্তু সেই প্রতিবেশী এখন প্রমাণ করে যে তারা তাদের প্রয়োজনে আমাদের পাশে দাঁড়িয়েছিল। কারণ পাকিস্তানকে ইন্ডিভিজুয়াল ধরতে সুবিধা যাতে হয়, যে কারণেই হোক আমাদের কাজে লেগেছিল, বাট তারা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমাদের সাথে এই যুদ্ধ তারা করেই যাচ্ছে, আমাদেরকে নিষ্পেষণ করেই যাচ্ছে, শোষণ করেই যাচ্ছে। এবং যুদ্ধের পরে ৭১-এর আমাদের যত অস্ত্র, গোলাবারুদ যা কিছু ছিল এবং যা কিছু খাদ্যদ্রব্য যেগুলো আমরা সারা বিশ্ব থেকে আমরা যেটা পেয়েছিলাম, সেগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে। যে কারণে ৭৪-এর যে দুর্ভিক্ষটা, সেটাও কিন্তু বলা হয় যে এটাও এক ধরনের কৃত্রিম দুর্ভিক্ষ ছিল। কারণ আমরা এত কিছু সমস্ত বিশ্ব থেকে পেয়েছিলাম যে আমাদের ২-৪ বছরের দুর্ভিক্ষ তো দূরের কথা, সমস্যা হওয়ারই কথা ছিল না। জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। সারোয়ার তুষার, আপনি বোল্ড স্টেটমেন্টের কথা বলছিলেন। বোল্ড স্টেটমেন্ট দেওয়ার পরেও বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের সীমান্তে যখন মানুষ মারা যায়, সাধারণ নিরীহ মানুষ মারা যায়, অথবা ধরেন যে কোনো অপরাধ করতে গিয়েও, অপরাধ সম্পন্ন করতে গিয়েও যার মৃত্যুদণ্ড পাওয়ার কথা নয়, তার মৃত্যু হয়, সেই জায়গা থেকে শুধু সরকারের বোল্ড স্টেটমেন্ট যথেষ্ট কিনা, নাকি যথাযথ মানে ব্যবস্থা না নেওয়ার পরে বোল্ড স্টেটমেন্ট দিলেই আমরা খুশি? মানে বোল্ড স্টেটমেন্ট আসলে এই যে আপনি শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। আমাদের প্রত্যাশা এত কম, যা আমরা দেখে এসেছি, যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি হাজার হাজার বছর মনে রাখবে, এই সমস্ত কথা থেকে তো আমরা এখানে এসেছি। আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বা সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে যখন বলে যে আমরা এটা পরোয়া করি না, যখন বলে যে আমরা এইসব কাঁটাতারের ব্যাপার স্যাপার বাংলাদেশের মানুষ অত ভয় পায় না, আমাদের মানে মনে হয় যে হ্যাঁ, দিস ইজ আওয়ার গভর্নমেন্ট। আমরা বিরোধী দল, কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই ক্ষেত্রে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে তাদের এই অবস্থান সমর্থনযোগ্য। বাট অ্যাট দ্য সেম টাইম এটুকু যথেষ্ট না। আপনার এই বক্তব্য আমি সমর্থন করি, এটুকু যথেষ্ট না। আপনাকে কড়াভাবে বলতে হবে যে আর একটা, সম্ভবত তাদের সর্বশেষ কোনো এক প্রতিনিধি এসেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। তো এইটা আপনি দিল্লিকে মানে খুবই কড়াভাবে বলতে হবে, যেভাবে নেপাল বলে। নেপালের কাছে তারা কীভাবে কেন ক্ষমা চায়? ওরকম একজনকে হত্যা করার পরে নেপালের কাছে ক্ষমা চেয়েছে না? তো সেই জায়গায় বাংলাদেশকে আমরা দেখতে চাই। বাংলাদেশ যদি কড়াভাবে বলে যে আমরা এটা টলারেট করবো না। এই যে আপা একটা সুন্দর কথা বলেছেন, ফেন্সিডিল পুশিং করে, এটা কিন্তু মানে তারা কিন্তু শুধু মানুষ পুশিং করে না, তারা সমস্ত চোরাচালানি ও মাদক দ্রব্য এখানে পুশিং করে। আমরা এই সব কিছুই জানি, আমাদের যত গরুর ব্যাপারই মারা যায়, বুঝেন, তাদের পকেট ভর্তি টাকা থাকে। কোরবানির ঈদ আসছে, এটাকে এই গরুর ব্যাপারই মারা যায়, কিন্তু ফেন্সিডিলের কোনো বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ভারতীয় গরু ঢুকতে না পারে। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এবং এখানে খেয়াল রাখতে হবে যে মানে এই যে চোরাচালানির কথা বলা হয়, মাদকের কথা বলা হয়, তো আমাদের যারা ধরলাম মাদক কারবারি বা গরু চোর যারা, তারা কি ভূতের সাথে চুরিটা করে? ওই পাশে কি কেউ নাই? তা আপনি কখনো শুনেছেন তাদের, মানে আমরা চাই না কোনো মানুষ মারা যায়, কিন্তু আপনি কখনো শুনেছেন পায়ে কিংবা হাতে গুলি লেগেছে অপর প্রান্তে? তাহলে একপাক্ষিকভাবে এটা হচ্ছে কেন? আর একটা মাদক কারবারি কিংবা আমরা কি মাঝে মাঝে ভিডিও কিন্তু দেখি, বিএসএফ সমস্ত আন্তর্জাতিক রীতিনীতিকে লঙ্ঘন করে আমাদের সীমান্তের ভেতর ঢুকে আমাদের ছাগল নিয়ে যায়, সীমান্তের ভেতরে ঢুকে আমাদের বাংলাদেশি কৃষককে চেস করে গুলি করে। এটা কোন ধরনের নিরাপত্তা উদ্বেগের জিনিস? আমাদের জেলেদের নিয়ে যায়। তাহলে পাল্টা হিসেবে আমাদের বিজিবিকে কখনো এই আচরণ করেছে? বিজিবি সবসময় একটা প্রফেশনাল বাহিনী হিসেবে কেন করতে পারি না? মানে আমরা আচরণ না করি, আমরা সেরকম, আমরা আইনের মধ্যে থেকে, কিন্তু এই সমস্ত বিষয়গুলি তো আমরা জানি, এগুলো বছরের পর বছর একই রকমের অভিযোগ করে আসছি, তাহলে এটার সমাধান কোথায়? এটা দেখেন, আমাদের বিজিবি বা বর্ডার যে মানে কি বলে যারা পাহারা দেয়, তারা কিন্তু অতীতে দেখিয়েছে, তাদের সক্ষমতার কিন্তু তারা প্রমাণ দিয়েছে।
এবং তাদের কিন্তু ফুল আর্মির যে ট্রেনিং তাদেরও সেই ট্রেনিং। ফলে বাকি যেটা আপনি প্রশ্ন করছেন এই গ্যাপটা কোথায়, এটা হচ্ছে আপনার সরকারে যারা আছে তাদের রাজনৈতিক ইন্টেনশন কি, তাদের অবস্থান কি। তাদের অবস্থান যদি হয় করা যে না আমরা এগুলো টলারেট করবো না, আপনি দেখবেন বিজিবির মতো এরকম শৌর্যবীর যে বলিয়ান বাহিনী আপনি আর বাংলাদেশে পাচ্ছেন, পৃথিবীতে পাচ্ছেন না। আমরা কতখানি সক্ষম আমরা টলারেট না করে তাদের সাথে অবশ্যই সক্ষম। আপনাকে দেখতে হবে যে ভারত আমাদের কাছে কোথায় কোথায় মানে আটকে আছে। এমন তো না যে শুধু আমরা ভারতের কাছে ডিপেন্ডেন্ট, ভারত আমাদের উপর নানাভাবে ডিপেন্ডেন্ট। তাদের ফিফথ লার্জেস্ট সোর্স হচ্ছে আমাদের এখান থেকে যে যাওয়া রেমিটেন্স, তাদের অনেক লোক এখানে কাজ করে। ফলে প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং তার নিরাপত্তাকে যেভাবে আমরা দেখে আসছি, তার নিরাপত্তা উদ্বেগকে যেভাবে আমরা সবসময় মিট আপ করেছি, ফলে ভারতকে তো অবশ্যই প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। এবং সারাক্ষণ তো আপনি প্রতিবেশীর সাথে ঝগড়া করতে পারবেন না। এই সমস্ত জায়গায় যদি ভারতের ভেতরে যে আলোচনাগুলো আছে যে ভারতের ভুল পররাষ্ট্রনীতি, যে আপনি এখানে একটা ডেমোক্রেসিকে বিকশিত দিচ্ছেন না, এখানে আপনি ভোটারবিহীন একটা সরকারকে রেখেছেন বছরের পর বছর, শেষ পর্যন্ত কি আপনি টিকে রাখতে পারলেন না। তো এই কথাটা ভারতের ভেতরে আছে। এখন আমাদের কাজ হচ্ছে তাদের সাথেও আমাদের সম্পর্ক স্থাপন করা এবং এখানে পিপল টু পিপল সম্পর্ক হবে, এটার ব্যাপারে কিন্তু আমরা কখনোই আপনার কোনো আপত্তি করি না। এবং ভারতে যে এই যে পশ্চিমবাংলায় যে উস্কানিগুলো আমরা দেখলাম নির্বাচনের আগে এবং নির্বাচন হওয়ার পরে আজকে পর্যন্ত, আমাদের দেশে আপনি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখেছি আমরা? বরং এখানে আমাদের ধর্মমন্ত্রী যে কথাটা বলেছেন এটাও আমি তার বিরোধী দল হয়ে সমর্থন করি, যে তিনি বলেছেন যে একটা কোনো ভিন্ন ধর্মের মানুষের উপরে আমরা আঘাত রাখতে দেব না। ভিন্ন ধর্ম বলে তো কিছু নেই, সবাই আমাদের দেশের সবাই আমাদের বাংলাদেশী। এবং এখানে আমরা ওই মুসলিম মেজরিটেরিয়ান রাজনীতি করি না। আমরা এখানে যেমন ইসলাম যেমন একটা বড় ব্যাপার আমাদের আইডেন্টিটি এবং অন্যান্য ব্যাপারে মানে হিস্টোরিক্যাল ফরমেশনের ক্ষেত্রে, একই সাথে অন্য ধর্মের যারা আছে তাদেরও এখানে সমান অধিকার থাকবে। এই যে এই কথাটা বোল্ডলি উনি বলেছেন, এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আপনাদেরকে। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আবারও সঙ্গেই থাকুন। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকের আলোচনার বিষয় আমাদের রাজনীতিতে বাণিজ্য চুক্তি এবং কাটা তারের বেড়া। আলোচনার জন্য উপস্থিত আছেন সারোয়ার তুষার, আছেন নীলুফার চৌধুরী মণি। নীলুফার চৌধুরী মণি, একটু আপনার কাছে আসি। আজকে দেখলাম তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়ন হবে। কেমন পুনর্মূল্যায়ন হবে কোনো ধারণা দিতে পারেন কিনা? 136টি বিষয়ে আমরা সম্মত হব, 3টি 2টি 9টি বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের বিষয় মেনে নেবে, এই রকম সমঝোতা হবে নাকি কেমন সমঝোতা হবে? মানে বিষয়টির পুনর্মূল্যায়ন কিভাবে হবে? দেখেন, বিরোধী দল এই কথাগুলো কিন্তু আপনি যে কথাটা বলছেন বাংলাদেশের বিরোধী দল, আমরা খুশি হয়েছিলাম যে এই বিরোধী দলদের পরকাল নিয়ে এত কথা বলে। তাদের বোধহয় এই যে বৈষয়িক জিনিসগুলো তারা ভালো বুঝবে জনগণের জন্য, কিন্তু তাদের ওই ব্যাপারে কোনো রকম কোনো আকর্ষণই নাই। যতটা গণভোট নিয়ে তাদের যতটা কষ্ট আবেদন, তার এক ফুটাও না আপনার টিকাতে আছে, না আপনার এই যে মানুষগুলো বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটাতে আছে, না এই চুক্তিতে আছে। কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে কম ডেঞ্জারাস না, সবগুলোই ডেঞ্জারাস। সরকার তো ভেতরে ভেতরে কাজ করে, সরকার সব কিছু বলতে পারে না, মানে গুড গভর্নমেন্ট এটা পারে না। তো এটা বের করে আনে কিন্তু বিরোধী দল, যেটাকে বলে ছায়া সরকার। ছায়া সরকারের কোনো চেষ্টাই নাই, এই কথাই তুলে না, কারণ কান টানলে যদি মাথা আসবে এটাই স্বাভাবিক। তো এই কথাটা জাহেদুর নিজে থেকে বলছে। জাহেদুর এই মুহূর্তে পার্ট অফ গভর্নমেন্ট, তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই কথাটা বলেছে যেহেতু, সেই হেতু সরকার এটা নিয়ে চিন্তা করছে এবং সরকার চায় যতটুকু পারি আমরা। একটা হাতির সাথে যখন ভাই একটা ধরেন একটা ছাগল বা গরু, মানে ওই টাইপের যখন যুদ্ধে নামে তখন কিন্তু অনেক রকম সমস্যা তাকে পার করে আসতে হয়। পরিষ্কার। কিন্তু আপনি যখন বিরোধী দলের কথা বলছেন তখন আরেকটা বিষয় আপনাকে একটু বলি। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জনগণকে সেই চুক্তি সম্পর্কে জানানো, এটা আসলে উচিত কি উচিত না? আপনি না জানলে এটা জানলেন কিভাবে? সবাই কিন্তু জানে এখন কোথায় কোথায় কি কি চুক্তি হয়েছে। তার মানে কি সরকারের কোনো না কোনো তো জানি না কি চুক্তি হয়েছে, কি নিয়ে চুক্তি হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। জন্যই বললাম যে হাতির সাথে যুদ্ধ করতে যদি সবচেয়ে ছোট প্রাণীটা বড় প্রাণীর সাথে যুদ্ধ করে, তাহলে যেমন হয়, আমরা বাংলাদেশের মতো একটা দেশ যখন যুদ্ধ করি একদম মোড়লদের সাথে, তখন ওটাই হয়। সেইখানে যতটুকু আমরা আমাদের প্রয়োজনে, আমাদের যে জিনিসটা মনে করেন আমাদের প্রতিনিয়ত লাগছে, ওইখানে বার্গেনিংটা সবচেয়ে বেটার হয়। যে জিনিসটা আপনি মনে করেন আপনার প্রসাধনী, সেটাই ওরকম না হলেও চলে, তাই না? সেটাই বার্গেনিং কম করলো। উত্তরটা বোধহয় পেলাম না। আমি বার্গেনিংটা হওয়া পর্যন্ত আমাদের তাকিয়ে দেখতে হবে যে কি বার্গেনিং হয়। আগেই তো আমি বলতে পারবো না, কারণ
জাহেদ যে কথাটা বলছেন আমাদের মনের কথাটা বলছেন, আমি সরকারি দল বিরোধী দল আপনার সবার কথা বলছি। এখন কি আলোচনা করে আমরা একটু দেখি, আমরা অপেক্ষা করি, এই কথাটা বলছি। ধন্যবাদ। জাহেদের মনের কথা বা সরকারের একদম ভেতরের মনের কথা তো আমি বলতে পারি না। মনের কথা না, বাট আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সাধারণ মানুষের জানার রাইট আছে যে কি নিয়ে চুক্তি হচ্ছে, সেই বিষয়টার কথা বলছিলাম। না, চুক্তি যখন হয়েছে তখন তো আমরা ছিলাম না, এখন তো আপনারা আছেন। এই জন্য এই কথাটা বলছে যতটা বার্গেনিং করা যায়। আমরা যেহেতু এখন আছি, এবং আপনি জানেন এই সরকারের এখনো 100 দিন পূর্ণ হয় নাই, হানিমুন পিরিয়ড বলতে যা বোঝায় ওইটাও পূর্ণ হয় নাই। এর মধ্যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার বদ্ধপরিকর। এবং কিভাবে করবে আমরা মানে দেশ চালানোর ক্ষেত্রে হানিমুন পিরিয়ড বলতে সেই সুযোগ আছে কিনা আমার জানা নেই। অবশ্যই সবাই তাই বলে, সব সরকারের সময় সেটাই বলে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু সারওয়ার তুষার আপনার কাছে যেতে চাই। অনেকগুলো অভিযোগ আসলো, আপনারা টিকা নিয়ে কথা বলেননি, আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেননি। বলেছি যেভাবে বলা দরকার, যেভাবে একদমই বলা দরকার, বলেননি তা চুক্তি বলবো না। নিয়েও সেরকম আসলে আওয়াজ সংসদে তুলেননি। সংসদের বিতর্ক এই সকল বিষয়গুলো নিয়ে বাধ্যতামূলক ছিল কিনা, আর আপনাদের অবস্থান তাহলে কেমন হলো? না, এটা কিন্তু অভিযোগটা ঠিক না, কারণ টিকা নিয়ে আরও সংসদের একেবারে মাঝামাঝি পর্যায়ে আমাদের দলের সদস্য সচিব এবং মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, এবং স্বাস্থ্যমন্ত্রী তখন উত্তর দিয়েছিলেন যে টিকার মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। ফলে আমরা এই প্রশ্ন এবং এই ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে এই শিশু মৃত্যু বন্ধ করার জন্য, সে ব্যাপারে কিন্তু জানতে চাওয়া হয়েছে, এবং পরবর্তীতে যথেষ্ট জানতে চাওয়া হয়েছে কি? পার্লামেন্টের বাইরে আমাদের তরফ থেকে যেটুকু বলার সেটুকু আমরা কিন্তু বলেছি। পার্লামেন্টের বাইরে আমাদের দলের আহ্বায়কও কথা বলেছেন এটা নিয়ে, একটা জনসভায় দাবি জানিয়েছেন যে আপনারাই সেই দল যেই দলকে গত বছরের, আমি যদি ভুল না করে থাকি, মার্চের দিকের ঘটনা, আসিয়া ধর্ষণের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সরি, ছোট্ট একটা 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা নিশ্চয়ই মনে আছে। হিটু শেখ দ্বারা যে শিশু ধর্ষণ হয়েছিল, আমি দেখেছি পুরো এনসিপি অথবা আপনাদের সবাই সেটা নিয়ে ফেসবুকে লিখেছেন, নানা রকম প্রতিবাদ করেছেন, কথা বলেছেন, একটা শিশুর জন্য কিভাবে বিচার সম্পন্ন করা যায় সেটা করেছেন। এরপরে এই যে 300 শিশু মৃত্যু হলো, এইটা নিয়ে আসলে এরকম কোনো শব্দ দেখলাম না। মানে সেটা কি তাহলে রাজনৈতিক, অথবা তখন মানুষের কাছে পৌঁছাতে হবে সেই জন্য এক ধরনের রাজনৈতিক কৌশল ছিল কিনা সেই স্ট্যান্ডটা? এখন তো আপনাদের সেই মানে স্ট্যান্ডটা আমরা দেখলাম না, যথেষ্ট কিনা আপনাদের স্ট্যান্ডটা? আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের শিশুদের বাঁচাতে পারছি না, এটা হচ্ছে সব কথা শেষ কথা। এবং এই ক্ষেত্রে মানে বিভিন্ন ধরেন কথা বলার তো অনেকগুলো জায়গা আছে আমাদের। আমি যেটা বললাম যে হামের বিষয়ে আমাদের দলের আহ্বায়ক একটা সমাবেশে বলেছেন যে এটার আমরা দুটো কাজ দেখতে চাই। একটা হচ্ছে যে আর একটাও যেন মৃত্যু না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এইটা কেন ঘটছে, টিকার মজুদের কথা যেটা প্রথমে বলা হয়েছে, এটা কিন্তু এখন আর ধোপে টিকছে না। বিভিন্ন ডাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিকার কোনো ক্রাইসিস তখনও ছিল না, এখনও নাই। তাহলে ঘটনা কি, তাহলে কেন হচ্ছে? আবার একই সাথে এটা একটা গ্লোবাল আউটব্রেকেরও অংশ। ফলে এই সার্বিক বিষয়ে সরকারের একটা দায়িত্ব যে জনগণকে জানাবে। যেমন ধরেন অনেকগুলো জায়গায় আসছে যে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, এবং কোন শিশুরা? যারা এখনও টিকা পাওয়ার উপযুক্ত হয় নাই, যে বয়সের শিশুরা 9 মাসের কম বয়সী। এখন পরবর্তীতে 6 মাসের শিশুকেও দেওয়া হচ্ছে, কিন্তু এই যে যারা টিকা পাওয়ার মানে বয়সের উপযুক্ত হয় নাই তারাও আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে নিউমোনিয়া। তাহলে সরকারের কিন্তু উচিত যে সরকারের যেটা আপনার বিএনপি যেটা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, এবং বলেছে জটিল রোগের ক্ষেত্রে, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি যে জটিল রোগের ক্ষেত্রে আমরা বেসরকারি স্বাস্থ্যসেবা জনগণের জন্য ক্রয় করব, এবং যারা দরিদ্র তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা স্বাস্থ্যসেবার মানে ভর্তুকি দেব। এটা তাদের নির্বাচনী কমিটমেন্ট। তাহলে এই যে আপনার যেটাকে বলা হয় যে পেডিয়াট্রিক আইসিইউ, মানে নিউমোনিয়া হওয়ার ক্ষেত্রে আপনার যে রেসপিরেটরি যে প্রবলেমটা হয়, এটাকে থামানোর জন্য বেসরকারি হাসপাতালগুলোতে সরকার কি আইসিইউ দিচ্ছে কিনা, এটা হচ্ছে মেজর প্রশ্ন। আমরা যদি বিরোধী দল কথা বলছে কিনা, এটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো। আপনি সারাদিন বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করান, নো প্রবলেম, কিন্তু এই মুহূর্তে আমাদের বাচ্চাদেরকে তো বাঁচাতে হবে। তো বাঁচানোর জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোতে, যে হাসপাতালগুলোতে আমাদের সাধারণ জনগণের, দরিদ্র জনগোষ্ঠীর কোনো অ্যাক্সেস নাই, সেখানে উন্নত চিকিৎসার জন্য এটাকে একটা এবং জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন অনেক এক্সপার্টরা, হেলথ এক্সপার্টরা। সরকার কিন্তু সেটা স্কুল কলেজ বন্ধ রাখার কথা বলেছেন, সরকার কিন্তু সেটা একমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন 19 দিনের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের শিশু পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। এবং যে গ্লোবাল ট্রেন্ড, একটা সিম্পল প্রশ্ন, মজুদ আছে কি নাই সেটা প্রশ্নের পরে আগের প্রশ্নটা হচ্ছে যে সকল দেশ, জাপান, ইংল্যান্ড, কানাডা সহ যে সকল দেশ ইতিমধ্যে হামমুক্ত হিসেবে ঘোষিত হয়েছিল,
তাদের ওখানেও আউটব্রেক হচ্ছে, কিন্তু সেখানে আমাদের মতো মৃত্যু হার এরকম না। শিশুর স্বাস্থ্যের অথবা ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা এর উপর একটা বড় একটা ভূমিকা না, রাখে। এই একটা লাইন বলি যে তাহলে প্রশ্নটা কি যে ওখানেও আউটব্রেক হচ্ছে, আপনার এখানে আউটব্রেক হচ্ছে, আমাদের এখানে মৃত্যু হার বেশি কেন? এটা উত্তর পেতে হবে না আমাদেরকে। জি, আমরা ফিরবো, আর একটা বিরতির সময় হয়েছে। দর্শক, নতুন বাংলাদেশে আরো একটা ছোট বিরতির পর ফিরছি। সম্প্রচারিত হচ্ছে সরাসরি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চাইলে দেখতে পারেন। দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আলোচনার জন্য উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, আছেন সারওয়ার তুষার। রাজনীতিতে বাণিজ্য চুক্তি এবং কাঁটাতারের বেড়া, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। অতিথিদের সঙ্গে সে বিষয় নিয়েই কথা বলছিলাম। নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশে মানে বড় বড় যেসব চুক্তিগুলো হয়, বাংলাদেশ সমানভাবে আলোচনা করবার মতো বা বাংলাদেশের অবস্থান শক্ত করবার মতো পররাষ্ট্রনীতি অথবা ধরেন ব্যালেন্সিং ডিপ্লোমেসি যেটাকে বলে, সেটা করবার জন্য আমাদের তাহলে কোথায়, কিভাবে, কোন দিকে যাওয়া উচিত, আমরা কোন পথে এগোচ্ছি? এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, এত কষ্টের দুঃখের যে এই কারণে। নাম্বার ওয়ান, আমরা বিপদগ্রস্ত একটা দেশ, উন্নয়নশীল একটা দেশ, ছোট্ট একটা দেশ, জনগণ অনেক বেশি, শিক্ষার হার কম, এবং এই যে আমরা যে গরিবের সুন্দরী কন্যা, সেটা যে আপনার কোনো কিছু আমরা আদায় করে আনবো, সেই যোগ্যতা, সেই শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে আমরা করে দিতে পারি নাই। হ্যাঁ, এই যে ডিসকভারি চ্যানেল যেমন বড়টা তার ছোটোটা রেখায়, তার ছোটোটা তার ছোটোটা রেখায়, কিন্তু শিয়াল কিন্তু অনেক দিন পর্যন্ত বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু বেঁচে থাকতে পারে, যাদের একটু বুদ্ধি থাকে। তো ঠিক এরকম বাংলাদেশের পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র জায়গাটায় নিজেদেরকেও তারা বঞ্চিত করে। দেখবেন যত রাষ্ট্রদূত আছে, আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে চাকরি করে, জব করে, তাদের সঙ্গে তাদের ভীষণ দুর্ব্যবহার করে, ভীষণ বৈরী সম্পর্ক। ঠিক বিদেশে, যে দেশে তারা রাষ্ট্রদূত হিসেবে যায়, সেখানেও তারা কিছু করতে পারে না। অথচ দেখেন বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আসেন, তারা কিন্তু মনে হয় এই দেশটা তারাই চালান। অনেক আমি সবাই, কেউ মনে করেন না, কিন্তু যারা করতে চান তারা কিন্তু ঠিকই করতে পারেন। সেইখানে আমরা কি করি, আমরা নিজের পয়সা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে তাদেরকে তথ্য সরবরাহ করে আসি, আমরা আমাদের দেশের বিপক্ষে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের নেচার। আমাদের ওই জায়গায় যোগ্যতা নাই। আপনার মনে আছে শেখ হাসিনা কি বলেছিল কিছুক্ষণ আগে, তুষার যেটা বলল, যে ভারতকে মনে রাখতে হবে যে আমরা কি দিয়েছি, হ্যাঁ, যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে। একই কথা আমরা পাই নাই, কিন্তু সে বলতো যে শেখ হাসিনা যাবার আগে, মানে উনি কিন্তু এটাই বলে গিয়েছিলেন যে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি চুক্তি স্বাক্ষর করতাম, তাহলে আমার থেকে যাওয়া নিশ্চিত হতো, বাংলাদেশে আমি এখনো সরকার বহাল থাকতে পারতাম। আমি এই কথাটাও 2-4 জায়গায় বলেছি টকশোতে। আমি বলি আপনাকে, শেখ হাসিনা অনেক কিছু দিয়েছে, যুক্তরাষ্ট্রকে তার ওরকম পছন্দ না। আপনার মনে আছে সে বিভিন্ন অ্যাম্বাসেডরদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, বিভিন্ন তখন পররাষ্ট্র মন্ত্রী উপমন্ত্রীরা যে আসতেন এই জোনের, যারা দেখতেন আমেরিকার, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অনেকের ফোন উনি রিসিভ করেন, আবার এটা বলে বেরিয়েছেন। এটা হচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করার। কিন্তু ওরা কিন্তু তা না। উন্নত দেশগুলো যারা মুরলগিরি করে, তারা আপনাকে দরকার যেভাবে হোক, ছলে বলে কৌশলে আপনাকে বায়াস্ট করবে। বায়াস্ট না করলে আপনাকে তুলে নিয়ে যাবে। অনেক দেশে এরকম রাষ্ট্রপ্রধানকে নিয়েছে না, সর্বশেষ ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে নিয়েছে না। তো সেই জায়গায় আপনার শেখ হাসিনা যেটা বলেছেন, তাকে রাখার হলে সে ওটা যদি দিয়ে দিত, লেনদুব দর্জিত সে হয়েই গেছে ইন্ডিয়া। উনি তো বলেছিলেন উনি সেটা দিতে রাজি হননি। উনি দিতে রাজি হন নাই, ওটা অন্য হিসাব। উনি হতে পারেন নাই রাজি। আমি যদি বলি ভারতের জন্য রাজি হতে পারেন নাই, কারণ ভারতও চায় না তার পাশেই বড় বড় ঘাঁটি আসুক। আমি যদি এটাও তো বলতে পারি, তো আমি এটা বলছি না। আমি বলতে চাই যে তাদের সে কারণেই হয়তো জানানো উচিত। আপনার মনে আছে যে কিছুদিন আগে ডক্টর ইউনূস কি বলছিলেন, ঈদের আগের দিন ঈদের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাবে, এটাই স্বাভাবিক। আমি টেলিভিশনের সামনে বসে আছি, উনি একটা সময় বললেন, মানে শুভেচ্ছা জানানোর পাশাপাশিই বললেন যে চট্টগ্রামের পোর্টকে আমাদের দিয়ে দিতে হবে, এটা জনগণকে বুঝাতে হবে। জনগণকে বুঝাবে, আপনার টোল আদায় করবেন, টোল তুলবেন, টোলটা কোন জাহাজ আগে ভিড়বে, কোনটা আগে নেবেন, কোনটা পরে খালাস করবেন, সেটা একটা সিস্টেমের ব্যাপার। সেটার জন্য বিদেশিদের ভাড়া করে এনে দিতে হবে। টোল দেওয়ার জন্য বিদেশে এসে এই দেশের টোল নিবে, এটা এমন কোনো কিছু না। অথচ তারা কিন্তু বলেছে। এই জায়গাটায় আমাদের পররাষ্ট্রনীতি কেউ জেনে বুঝে করতে চান না, করেন না, বিদেশের কাছে বিক্রি হয়ে গেছেন, ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসেন।
আর কেউ জানেনই না। ধন্যবাদ, এই ধন্যবাদ। জায়গাটায় আমরা আমরা থেকে আছি। একদম সময় শেষ আমাদের, সারওয়ার তুষার, ছোট করেই জানতে চাবো আসলে মানে রাষ্ট্রের স্বার্থ বনাম বৈশ্বিক কূটনীতি আমাদের ব্যালেন্সিংটা কেমন হওয়া উচিত, কেমন হতে পারে? আমাদের ব্যালেন্সিংটা খুবই পরিষ্কার। আপনাকে সবার আগে জনগণের স্বার্থ, যেটা বর্তমান সরকারের মোটো, সবার আগে বাংলাদেশ। কিন্তু এটা করতে গিয়ে আমরা যেহেতু বিচ্ছিন্ন দুনিয়ায় থাকি না, ফলে আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে, যেখানে আমাদের স্বার্থটা অক্ষুণ্ণ থাকবে। আবার এই যে বিনিয়োগ, আপনার দেশে বিনিয়োগ আনা থেকে শুরু করে মানে যেটা আলটিমেটলি আবার আপনারও কাজে আসবে, কারণ এখানে তো বিনিয়োগ করতে চায় বিভিন্ন বড় বড় দেশ বা বিভিন্ন বড় বড় কোম্পানি। তাহলে জনগণের স্বার্থ রক্ষা করে আপনাকে বিনিয়োগ সহ এরকম অনেক কিছু আমাদের দিকে ড্র্যাগ করতে হবে। আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশ ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের স্বার্থ রক্ষিত হবে, আবার আমাদের সম্পর্কও অটুট থাকবে। আরেকটা সংযুক্ত প্রশ্ন, কিছুক্ষণ আগে নীলুফার চৌধুরী মনি বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয় পুনর্মূল্যায়ন যে হবে, তথ্য উপদেষ্টা যেটা বলেছেন সেটা কি কিছু সময় চাইলেন? সামনেই আবার সংসদ অধিবেশন শুরু হচ্ছে, আপনারা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ, সংসদে যে বিতর্কের বিষয়, এ বিষয়ে খোলামেলা জানতে চাইবেন কিনা? অবশ্যই, কারণ এটা জুলাই সনদেও লেখা আছে যে এই ধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আপনাকে সংসদে আলোচনা করতে হবে, জনগণের কাছে এটা ওপেন থাকতে হবে। কিন্তু এই চুক্তিটা তো সবচেয়ে যেটা ধরে নিলাম এটা পৃথিবীর শ্রেষ্ঠ চুক্তি, কথার কথা, কিন্তু এটা একটা নন ডিসক্লোজার চুক্তি করেছেন আপনি, মানে যেটা আসলে মানে ওপেন করতে পারবেন না। কিন্তু এই একই চুক্তি পৃথিবীর অন্যান্য দেশের সাথে কি হয় না? এশিয়ার অন্যান্য দেশের সাথে হয় নাই? হয়েছে। মালয়েশিয়া, কম্বোডিয়া, তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ এবং সুপ্রিম কোর্টের মধ্যকার যে টানাপোড়েন সেটা কিভাবে এক্সপ্লয়েট করেছে, এটা তো আমরা দেখাতে পারলাম না, আমাদেরকে এটা দেখাতে পারতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা, দর্শক আপনারা দেখছিলেন নতুন বাংলাদেশ। আগামীকাল আলোচনার টেবিলে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি।